হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরও একটা নতুন ভিডিওতে। আমি সৈকত দাস, আর আজ আমরা শুরু করতে চলেছি তোদের মাধ্যমিকের জন্য খুব 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 দরকারি 36 নম্বরের প্রিপারেশন সিরিজের সেকেন্ড ভিডিও। এই সিরিজটা তুই পুরো দেখে নিতে পারলে মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের গ্রুপ এ এবং গ্রুপ বি এর শর্ট কোয়েশ্চেন্স তোর হাতের মুঠোয়। বাজারে অ্যাভেলেবেবল প্রত্যেকটা স্ট্যান্ডার্ড টেস্ট পেপার এবং মাধ্যমিকের প্রশ্ন থেকে খুব ভালো ভালো সেটগুলোকে তুলে আমি আমার প্রত্যেকটা ভিডিও করব, যেগুলো দেখে নিলেই তোর 36 নাম্বার কিন্তু ডান। এর বাইরে কোনো প্রশ্ন তোর পরীক্ষায় আসবে না, তবে তার জন্য একটি ভিডিও কিন্তু মিস করা যাবে না। প্রত্যেকটা ভিডিওতে শর্ট কোয়েশ্চেন্সগুলোকে খুব ডিটেলে বুঝিয়েছি, যার ফলে যার প্রিপারেশন অতটাও ভালো নেই সেও কিন্তু রেগুলারলি ভিডিওগুলোকে দেখে তার প্রিপারেশনটাকে অনেকটা ভালো করে নিতে পারবে। আর যাদের প্রিপারেশন অলরেডি ভালো আছে তারা কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমে আস্তে আস্তে 100 নম্বরের দিকে এগিয়ে যেতে থাকবে। তার কারণ তোরা প্রত্যেকেই জানিস এই এমসিকিউ এসিকিউ কিন্তু নাম্বার তোলার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই সিরিজের যে ফার্স্ট ভিডিওটা ছিল সেটা কিন্তু একটা অসাধারণ রেসপন্স পেয়েছে, তার জন্য তোদের অনেক 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 ধন্যবাদ। এর থেকে বোঝা যাচ্ছে তোরা সবাই কিন্তু মাধ্যমিকের জন্য সিরিয়াস আছিস। চলো এবার তাহলে আজকে সেকেন্ড ভিডিওটা শুরু করা যাক। দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। সৌরকোষে ব্যবহৃত হয়, আচ্ছা তোরা এটা সবাই জানিস সিলিকন ব্যবহার করা হয় সৌরকোষে। নেক্সট দেখি। আচ্ছা এটা একটা ভালো প্রশ্ন, C2H6 যৌগটির বাষ্প ঘনত্ব কত হবে জিজ্ঞাসা করেছে। তো বাষ্প ঘনত্ব বার করার জন্য আগে তো আণবিক ভরটা বার করতে হবে। তো চলো একটুখানি C2H6 এর আণবিক ভরটা বার করি। দেখ কার্বনের যে পারমাণবিক ভর আছে সেটা হচ্ছে 12। কতগুলো কার্বন আছে বল? দুটো কার্বন আছে। কার্বন থেকে যখন হাইড্রোজেনে শিফট করব মধ্যখানে একটা প্লাস বসাবো। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে দেখ 1। কতগুলো হাইড্রোজেন আছে? 6টা হাইড্রোজেন আছে। তাহলে ওভারঅল আণবিক ভরটা কত বেরিয়ে গেল? 24 আর 6 30 বেরিয়ে গেল। তাহলে আমি লিখে দিই 30 গ্রাম পার মোল। আচ্ছা যদি এম এর ভ্যালুটা বেরিয়ে যায় 30, তাহলে তোরা প্রত্যেকে জানিস যে এম ইকুয়াল টু 2D হয়। তাহলে ডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বল? m/2। ঠিক আছে, তাহলে 30/2 অ্যান্সার হয়ে গেল কত বল? 15। মাথায় রাখবি বাষ্প ঘনত্বের কিন্তু কোনো একক হয় না, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট বলেছে 1.8 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত? আরও একটা খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, মন দিয়ে শোন। হ্যাঁ, আগে আমরা একটুখানি জলের আণবিক ভরটা বার করে নিই। কত জলের আণবিক ভর? হাইড্রোজেনের দেখ 1, কতগুলো আছে? দুটো, প্লাস অক্সিজেনের কত বল? 16, একটাই আছে। তাহলে জলের যে আণবিক ভরটা বেরিয়ে গেল সেটা বেরিয়ে গেল 18 গ্রাম পার মোল। এখন একটুখানি বিষয়টা ভালো করে শোন। দেখ যে কোনো পদার্থকে আমরা যদি তার আণবিক ভর পরিমাণ নিই, তার মানে সেইটা আমরা 1 মোল পরিমাণ নিয়েছি। সবসময় এই কথাটা খেয়াল রাখবি। তার মানে তুই আমাকে একটা কথা বল, 18 গ্রাম যদি আমরা জল নিই তাহলে আমরা কত মোল জল নিয়েছি? তুই বলবি আমরা 1 মোল জল নিয়েছি। আচ্ছা তোরা তো এইটাও ছোটবেলায় পড়েছিস যে আমরা 1 মোল যদি কোনো কিছু নিই তার মধ্যে অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যক হবে। তাহলে এই 1 মোল জলের মধ্যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক জলের অণু থাকবে, মানে H2O অণু বর্তমান। এবার তুই আমাকে একটা কথা বল, তাহলে 18 গ্রাম জলের মধ্যে এত সংখ্যক জলের অণু আছে? আমাদের কিন্তু পরমাণু জিজ্ঞাসা করেছে, তার জন্য আমাদেরকে নিতে হবে একটা জলের অণু, জাস্ট ওয়ান। যদি আমি একখানা জলের অণু নিই তাহলে তার মধ্যে কটা পরমাণু আছে দেখ তো? দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে। তার মানে একটা জলের অণুতে 3খানা পরমাণু আছে। তাহলে এই এত সংখ্যক জলের অণুতে কতগুলো পরমাণু থাকবে? না 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, মানে হচ্ছে 3-এর সাথে এটাকে যদি আমি গুণ করি তাহলে 18.066 ইন্টু 10⁻23। এটা কি বেরোলো বল? 18 গ্রাম জলে পরমাণুর সংখ্যা বেরিয়ে গেল। তোকে কি জিজ্ঞাসা করেছে? বলেছে 1.8 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত হবে। তাহলে চল লেখ, 18 গ্রাম জলে, খুব ভালো অঙ্ক এটা, পরমাণুর সংখ্যা কত বেরিয়ে গেছে? 18.066 ইন্টু 10⁻23। তাহলে 1.8 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত হবে? মন দিয়ে দেখো, 18কে 10 দিয়ে ভাগ করলে 1.8 হয়। তাহলে এই পুরো জিনিসটাকেও তোমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। একদম ক্লিয়ার? অনেকে এই জিনিসগুলো কিন্তু খুব জটিলভাবে করে, আমি একদম সোজাভাবে তোকে শিখিয়ে দিচ্ছি। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 18.066 ইন্টু 10⁻23
ডিভাইডেড বাই 10। দেখ ভালো করে একটুখানি, এই জিনিসটা করার জন্য সিম্পল এই 10 দিয়ে 10⁻23 কাটবি, 10⁻22 পড়ে থাকবে, তাহলে অ্যান্সার হয়ে গেল 18.066 ইন্টু 10⁻22। দিস ইজ ইউর কারেক্ট অপশন। তাহলে অ্যান্সার কোনটা হবে? এই তো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখা যাক কি আছে। বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এদের মধ্যে সম্পর্ক কি? তোরা একটা কমন সম্পর্ক দেখে এসছিস, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, কিন্তু খেয়াল করে দেখ ওই সম্পর্কটা এখানে কোথাও নেই। এই যে অপশনসগুলো তোকে দিয়েছে একটার মধ্যেও নেই। ঠিক আছে, তাহলে কি করে করতে হয় ভালো করে একটু শিখে নে। দেখ এই যে নিচে দেখতে পাচ্ছিস 2 আছে আর 3 আছে, 2 আর 3-এর লসাগু কত রে? তুই বলবি 6। এই 6 2-এ তুই ওপরেগুলোকে গুণ করে দে, মানে লবগুলোকে গুণ করে দে, দেখ তো কি হয়। তাহলে 6 আলফা হয়ে গেল ইকুয়াল টু 6 বিটা বাই 2 হয়ে গেল ইকুয়াল টু 6 গামা বাই 3 হয়ে গেল। বল একদম ক্লিয়ার? এইবার তুই দেখ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না 6 আলফা ইকুয়াল টু 2 দিয়ে 6কে কাট, তাহলে 3 হয়ে যাবে, তাহলে 3 বিটা ইকুয়াল টু 3 দিয়ে 6কে কাট, তাহলে 2 হয়ে যাবে, তাহলে 2 গামা। তাহলে আশা করবো তোরা বুঝতে পারলি যে কি করে এই সম্পর্কটা বেরোচ্ছে। তাহলে কোনটা অপশন হবে? 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক? আমি কিন্তু এটাকে ফার্স্ট কোয়েশ্চেনের মধ্যেও তোদেরকে বুঝিয়েছিলাম যে বেগুনি বর্ণের আলো সেটা সব থেকে বেশি চ্যুতি প্রদর্শন করে। নেক্সট বলেছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করলে দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য কত হবে? মনে রাখবি কোনো দর্পণকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, এফই থাকবে। নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে ফিউজ তারের বৈশিষ্ট্য কোনটা? তোরা প্রত্যেকেই দেখ জানিস যে ফিউজ তারের কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে যদি অতিরিক্ত পরিমাণ প্রবাহ চলে যায় তাহলে গলে গিয়ে বর্তনীটাকে ছিন্ন করে দেওয়া। যদি ফিউজ তার গলে যায় তাহলে তার গলনাঙ্কটা অবশ্যই কম হতে হবে, আর তোরা প্রত্যেকেই জানিস রোধটা বেশি হতে হবে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। দেখা যাক নেক্সট প্রশ্নটা কি করেছে। বলেছে একটা ওহমীয় পরিবাহীর আইভি লেখচিত্র বিভব প্রভেদ অক্ষের সঙ্গে থিটা কোণ করলে পরিবাহীর রোধ কত হবে? মারাত্মক প্রশ্ন। যদি মাধ্যমিক একটু ভালো আর স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে চায় তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন দিতে পারে। একটু লেখচিত্রটা এঁকে নি, দেখ আইভি লেখচিত্র বলেছে, যারা এই লেখচিত্র আঁকতে পারিস না অবশ্যই চলতরিতের ফার্স্ট পার্টের আমার যে ওয়ান শট রিভিশনটা আছে সেটাকে দেখে নে। আর এখান থেকে তোরা জানিস একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, সেটারই নাম কি হয়ে যাবে বল? সেটাই হবে রেজিস্ট্যান্স বা আর। তাহলে এখানটা আমি দিয়ে দিলাম আর। ঠিক আছে, এইবার কি বলেছে এই লেখচিত্রটা ভি অক্ষের সঙ্গে মানে বিভব প্রভেদ অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে। খেয়াল রাখিস তোরা এটা 11-এ উঠে শিখবি ভেক্টর চ্যাপ্টারে, যে যদি এমনি করে আর দেখানো হয় আর যদি এইটা ভি অক্ষের সঙ্গে থিটা কোণ করে তাহলে ভি বরাবর যে ভ্যালুটা হয় সেটা হয় আর কস থিটা, আর আই বরাবর যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে আর সাইন থিটা। এটা তোরা এখন জানবি না নিশ্চয়ই, বাট এখন একটুখানি শিখেন। তাহলে আমরা ভেরি ইম্পর্টেন্ট রিলেশন অর্থাৎ ভি ইকুয়াল টু আই আর থেকে আর এর ভ্যালুটা খুব সহজে বার করতে পারি। তাহলে আর ইকুয়াল টু কি হয়ে যাবে বল? ভি বাই আই হয়ে যাবে। এইবার তুই আমাকে একটা কথা বল, ভি এর দিকের ভ্যালুটা কত আছে? তুই বলবি আর কস থিটা, তাহলে ভি এর জায়গার মধ্যে আমি লিখবো কি? আর কস থিটা। আবার আই এর দিকের ভ্যালুটা কত আছে? তুই বলবি আর সাইন থিটা, তাহলে আই এর জায়গার মধ্যে কি লিখবো বল? আর সাইন থিটা। এবার একটুখানি খেয়াল করতো, আর 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 কেটে যাবে, তাহলে কস থিটা বাই সাইন থিটা কত পড়ে থাকবে বল? আর ইকুয়াল টু কট থিটা। তাহলে এটাই কিন্তু হচ্ছে দেখ রোধের মান, যেটা কিন্তু তোদের একটুখানি আনকমন লাগতে পারে, বাট এখন করিয়ে দিয়েছি, এবার কিন্তু একদম পেরে আসতে হবে পরীক্ষায় যদি আসে। নেক্সট প্রশ্ন বলেছে আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার অনুপাত। তোরা প্রত্যেকেই জানিস গামা রশ্মি পাতলা হয়, খুব সহজে এদিক ওদিক থেকে দৌড়ে দৌড়ে চলে যেতে পারে, তার ফলে তার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হয়। তাহলে এই যে লাস্টে যেটার মধ্যে 1000 আছে আর প্রথমে যেটার মধ্যে 1 আছে, দ্যাট উইল বি দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে সন্ধিগত মৌল কোনটা? তোরা প্রত্যেকেই জানিস জিঙ্ক একটা সন্ধিগত মৌল। নেক্সট প্রশ্ন দেখি, বলেছে কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক সূত্র লঙ্ঘিত হচ্ছে? আচ্ছা, LiH উইল বি দ্য কারেক্ট অপশন। কেন? কারণ LiH এর মধ্যে লিথিয়াম যেটা আছে, লিথিয়ামটাও হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করেছে, হাইড্রোজেনটাও হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করেছে। সেই কারণে লিথিয়াম হাইড্রাইড কিন্তু দ্বৈত সূত্র মেনে চলছে, অষ্টক সূত্র নয়। এটা তো না হয় হয়ে গেল, কিন্তু যদি তোকে এই ধরনের অষ্টক দিয়ে দুটো প্রশ্ন দেয়, কি কি দিতে পারে দেখ। বলতে পারে অষ্টক সংকোচনের এক্সাম্পল দাও, আবার বলতে পারে অষ্টক প্রসারণের এক্সাম্পল দাও। তাহলে দেখ একটুখানি কি কিভাবে তোরা লিখবি। অষ্টক সংকোচনের এক্সাম্পল হচ্ছে BF3, আর অষ্টক প্রসারণের এক্সাম্পল হচ্ছে PCl5। কেন বলতো? কারণ PCl5-এ দেখ ফসফরাসের সাথে 5খানা ক্লোরিন আছে,
5খানা ক্লোরিনের সঙ্গে যদি ফসফরাস বন্ড করে তাহলে দেখ বন্ডিংটা ঠিক এই ধরনের দেখতে হয়। তোরা এগুলো পরে সব শিখবি 11-12-এ যে কেন এমনি দেখতে হয় কেন না হয়। তাহলে বল 5টা বন্ড মানে কটা ইলেকট্রন, বল একটা বন্ড মানে 2টো ইলেকট্রন, তাহলে 5টা বন্ড মানে 10টা ইলেকট্রন। তাহলে দেখ অষ্টক মানে 8টার থেকে বেড়ে গেল। আবার BF3 ক্ষেত্রে একটুখানি খেয়াল করে দেখ, 3খানা ফ্লুরিন এভাবে যুক্ত থাকে, তার মানে একটা বন্ড মানে 2টো ইলেকট্রন, তার ফলে 3খানা বন্ড মানে 6খানা ইলেকট্রন। তাহলে বোরনের কিন্তু এখানে অষ্টকে সংকোচন ঘটলো। এই দুটো এক্সাম্পল মনে রাখিস। নেক্সট প্রশ্ন দেখি, বলেছে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি কোনটা। অনেকে এই প্রশ্নটা আমাকে করে, বলে ভুলে যাচ্ছি, গুলিয়ে ফেলছি। ভালো করে দেখ, দেখ অ্যানোড এই কথাটার সাথে সামঞ্জস্যপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ একটা শব্দ হচ্ছে অ্যানায়ন। তাই সবসময় তোরা খেয়াল রাখবি যে অ্যানায়ন কিন্তু অ্যানোডের দিকেই যায়। এইবার আমাকে একটা কথা বল, অ্যানায়নের কাছে তো ইলেকট্রন বেশি থাকে, তাহলে সে অ্যানোডের মধ্যে গিয়ে কি করবে, ইলেকট্রনটা ত্যাগ করবে। তাহলে ইলেকট্রন যখনই ত্যাগ করবে তখন সেই বিক্রিয়াটাকে বলা হবে জারণ। সেই জন্যই সর্বদা খেয়াল রাখবি অ্যানোডের মধ্যে কিন্তু জারণ বিক্রিয়া ঘটে। হয়েছে। নেক্সট প্রশ্ন, সার হিসাবে কোনটা ব্যবহৃত হয়। দেখ এই অপশন ডি, এটা ইউরিয়া দেওয়া রয়েছে। যারা জানিস যে ইউরিয়া একটা জৈব সার, এবার যারা জানিস না তারা কি করবি, আমার দেখবি অজৈব রসায়নের অ্যামোনিয়া পার্টের একটা ওয়ান শট রিভিশন এসে গেছে, সেটাকে দেখে নে, পুরো একদম ঝরঝরে করে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বলেছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক। এটা আগের বারে সেটের মধ্যেও ছিল, এটা কিন্তু জিঙ্কের আকরিক, বারবার পরীক্ষায় আসে। এর সংকেতটাও বলে দিয়েছিলাম ZnCO3। ঠিক আছে। নেক্সট প্রশ্নটা দেখি কি বলেছে। দেখো একটা কম্পাউন্ড দিয়ে দিয়েছে অর্গানিকের, বলেছে IUPAC নাম কি। দেখ যারা এই ধরনের কম্পাউন্ডের নেমিং করে অভ্যস্ত তারা তো পারবি, কিন্তু যারা পারবি না তাদেরকে যে কি সলিউশন, আমার একটা জৈব রসায়নের ওয়ান শট রিভিশন ভিডিও আমি এনেছিলাম, একদম ফার্স্ট ভিডিও ছিল ওটা আমার। ওইটাকে গিয়ে একবার দেখে নে। ওইটাকে যদি তুই দেখে নিস তোর জৈব রসায়নের যাবতীয় যা প্রবলেম আছে সব ক্লিয়ার হয়ে যাবে, আমি প্রমিস করতে পারি। সব কিছুই তোদের জন্য করা, তোরা যদি সাপোর্ট দেখাস তাহলে ভালো লাগে জিনিসটা। চলো নেক্সট, এবার একটুখানি খেয়াল কর, এটার মধ্যে আমি নাম্বারিং করি আগে 1 2 3। এবার দেখতে পাচ্ছিস তুই 2 পজিশনে অ্যালকোহল আছে, এবং আমি বলেছিলাম যে যদি এই ধরনের কার্যকরী মূলক থাকে তাহলে মিথ ইথ প্রোপ কিন্তু ইউজ করা হয় না, তার পরিবর্তে মিথান ইথান প্রোপান ইউজ করা হয়। 3টে কার্বন আছে যার ফলে নাম হয়ে যাবে প্রোপান। 2 নম্বর পজিশনে অ্যালকোহলটা আছে, তাহলে প্রোপান 2 দিলাম, অ্যালকোহলের জন্য অল দিলাম, তাহলে নাম হয়ে গেল কি বল, প্রোপান 2 অল। আশা করব ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের মোটামুটি MCQ টাইপ প্রশ্ন সবকটা শেষ। এইবার একটুখানি চলে যাই আমরা SAQ টাইপ প্রশ্নের দিকে। প্রথম যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে জ্বালানির তাপন মূল্য কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে বারবার দেয়। অনেকে এটা লিখতে পারে না, একটুখানি লিখে নে। লেখ একক ভরের বা একক আয়তনের জ্বালানির সম্পূর্ণ দহনে, প্রত্যেকটা কথা ঠিক করে লিখবি, হ্যাঁ, যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকেই কিন্তু সেই জ্বালানি তাপন মূল্য বলা হয়ে থাকে। ঠিক আছে। তাহলে এর একক যদি আমাকে লিখতে বলা হয় তাহলে কি লিখবো, দেখো একক ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি, তাহলে তাপশক্তির একক মানে জুল, আর একক ভর বলে দিয়েছে তার মানে হচ্ছে কেজি। ঠিক আছে। তাহলে জুল পার কেজি ইজ দ্য রাইট অ্যান্সার। আবার যদি তোকে আমি বলি সিজিএস এককটা লিখতে, তাহলে কি হয়ে যাবে, জুলের পরিবর্তে তুই তখন ক্যালোরি লিখবি, আর কেজির পরিবর্তে তুই তখন গ্রাম লিখবি। আশা করছি বিষয়গুলো ক্লিয়ার। এর আরও কয়েকটা একক আছে, সেগুলো একটুখানি লিখে দিচ্ছি। কিলো ক্যালোরি পার মিটার কিউব বা ঘন মিটার, এইটা একখানা একক হয়। আবার একটা দেখ হতে পারে কিলো জুল পার কেজি, এইটাও কিন্তু একটা একক হতে পারে। তাহলে তোকে যদি MCQতে কখনো জিজ্ঞাসা করে এই 4টে এককের মধ্যেই তোকে একটা একক দেবে, খুব ভালো করে রেডি করে যাস। আর অবশ্যই একটা কথা দেখ তোদেরকে বলি, যখন এই ভিডিওগুলো দেখতে বসছিস একটা খাতা আর একটা পেন নিয়ে বস, যেগুলো মনে হবে যে তুই পারছিস না সেগুলোকে অবশ্যই নোট ডাউন কর, নাহলে কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে। চলো এবার একটুখানি নেক্সট প্রশ্নটা দেখি। বলেছে ডবসন এককের সংজ্ঞা দাও। দেখ তোরা প্রত্যেকেই জানিস যে ওজোন স্তরের ঘনত্ব মাপার যে একক আছে সেটা হচ্ছে ডবসন একক, কিন্তু এর ডেফিনেশনটা কি হবে সেটা একটুখানি দেখে নে। তুই এইভাবে লিখবি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, খুব ভালো করে এগুলো কিন্তু রেডি করিস, হ্যাঁ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0.01 মিলিমিটার পুরু ওজোন স্তরের ঘনত্বকে 1 ডবসন একক বলা হয়।
আশা করছি ক্লিয়ার। ডবসন একককে ডিইউ দিয়ে প্রকাশ করা হয়। ওকে, চলো তাহলে ডবসন একক কমপ্লিট, জ্বালানিও কমপ্লিট, তার এককগুলোও কমপ্লিট। নেক্সট প্রশ্ন দেখি। বলেছে সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো? এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে অনেকবার আসে এবং এই প্রশ্নটা লেখার কিন্তু একটা মানে ছোট্ট একটা কায়দা বলে দিলে লিখে দিতে পারবি। দেখ, আমাদের কাছে যে কয়লা আছে, যে পেট্রোলিয়াম আছে, সেই জিনিসগুলো তো সব প্রাকৃতিক সম্পদ। তো সেগুলো কিন্তু আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। তো সেইগুলোকে আমরাই যদি সব ব্যবহার করে ফেলি, তাহলে আমাদের এই যে ধর আমরা যে প্রেজেন্ট জেনারেশন আছি, আর একটা কি আছে বল, ফিউচার জেনারেশন আছে। এবার আমাদের আগে যারা ছিল, তার মানে পাস্ট জেনারেশন যারা ছিল, তারাও তো কয়লা ফয়লা ব্যবহার করেছে, কিন্তু তারা নিজেদের কাজ মেটানোর পরেও কিছুটা কয়লা আমাদের জন্য রেখে দিয়ে গেছে বলেই তো আমরা প্রেজেন্ট জেনারেশন ইউজ করতে পারছি। তাহলে আমরাও আমাদের ব্যবহার করার পর কিছুটা কয়লা রেখে দেবো, যেটা ফিউচার জেনারেশন ইউজ করতে পারবে তাদের মতো করে। এটাই হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। তাহলে এর যদি ডেফিনেশনটা আমাকে লিখতে হয়, তাহলে আমি কি লিখতে পারি দেখ, একটু প্রত্যেকে লিখে নে, আমি এটা লিখছি না। স্থিতিশীল উন্নয়ন হলো এমন একটি ধারণা বা পরিকল্পনা যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণ করার ক্ষমতাকে ব্যাহত না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে। তার মানে আমার যে কয়লাটা আছে সেটা দিয়ে আমি বর্তমান প্রজন্মের চাহিদাটাও পূরণ করে দিতে পারি, আবার আমি ভবিষ্যতের জন্য যে কয়লাটা ছেড়ে যাচ্ছি সেটা দিয়ে তারা নিজের মতো করে নিজের চাহিদাও পূরণ করে নিতে পারবে। ঠিক আছে, চল এবার একটুখানি দেখি নেক্সট প্রশ্নটা কি আছে। বলেছে চার্লসের সূত্রটি লেখো। দেখ, সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রটা লিখতে অনেকের সমস্যা হয়, কিন্তু কেলভিন স্কেলেরটা আমি আশা করতে পারি সবাই লিখে দিবে। তাহলে আমি একটুখানি সেলসিয়াস স্কেলেরটা বলে দিই। দেখ, সেলসিয়াস স্কেলের মধ্যে আমি তোকে বলার আগে একটুখানি বলি, চারখানা মোট জিনিস আছে। একটা হচ্ছে দেখ প্রেশার, একটা ভলিউম, একটা সেলসিয়াস স্কেলের টেম্পারেচার, একটা হচ্ছে গ্যাসের ভর। যখন আমরা চার্লসের সূত্র বলি তখন আমরা এই দুটোর মধ্যে সম্পর্ক বলি, ভি এর সাথে টি এর। তাহলে পি আর ডাব্লিউটা কি থাকবে বল, ধ্রুবক থাকবে। এটা আমার খুব একটা সাইন্টিফিক টেকনিক। যদি গ্যাসের আচরণের ওয়ান শট চাস তো অবশ্যই কমেন্ট কর। এবার একটুখানি মন দিয়ে দেখ কি করে করতে হয়। আমি আগে ধরে নিই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনটা হচ্ছে V0, একদম। তাহলে আমরা চার্লসের সূত্রের গাণিতিক রূপ থেকে কি জানি, যে ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু টি বাই 273। এখান থেকে আমরা যদি V1টা বার করার চেষ্টা করি, তাহলে সেটা কি হয়, V0 প্লাস, দেখ জাস্ট টি এর জায়গায় 1 বসাবো, V0 ইন্টু 1 বাই 273। এবার একটুখানি দেখ তো ডেফিনেশনটা কি বলা যায়। আচ্ছা, যখনই 0 ডিগ্রিতে ছিলাম তখন আয়তন V0 ছিল, যখনই উষ্ণতা আমি 1 ডিগ্রি সেলসিয়াস করলাম তাহলে আয়তনটা কত হয়ে গেল আমার, V1 হয়ে গেল। এই V1 এর ভ্যালুটা কি করে লিখলাম, যেটা 0 ডিগ্রিতে ছিল সেটা তো আছেই, তার উপর বেড়েছে কতটা, বেড়েছে কেন, আমি উষ্ণতা বাড়িয়েছি বলে। তাহলে কতটা বেড়েছে না, V0 ইন্টু 1/273। এই জন্যই দেখ বলা হয় স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন ছিল তারই 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। আশা করব পুরো ব্যাপারটা প্রত্যেকে বুঝতে পেরেছিস। এরপরেও যদি তোদের গ্যাসের আচরণের ওয়ান শট চাই তো অবশ্যই আমাকে একটুখানি কমেন্ট করে জানা। নেক্সট দেখি, বলেছে উষ্ণতার কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে কোনটা অধিক মৌলিক। মাথায় রাখবে সব সময় কিন্তু কেলভিন স্কেল বেশি মৌলিক হয়, তার কারণ কেলভিন স্কেলে কোনো ঋণাত্মক টেম্পারেচার থাকে না। আশা করছি ব্যাপারটা এবার এই ধরনের প্রশ্ন এলে পেরে যাবি। নেক্সট প্রশ্নটা দেখি কি বলে দিয়েছে, একটা দারুণ প্রশ্ন। বলেছে 4 ডিগ্রি থেকে 0 ডিগ্রি, ওই তুই 0 থেকে 4ও বলতে পারিস, উষ্ণতার মধ্যে জলের আয়তন প্রসারণ গুণাঙ্ক ড্যাশ হয়। দেখ, আয়তন প্রসারণ গুণাঙ্ককে যদি আমি গামা দিয়ে লিখি তাহলে সেটা হবে V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। এখানটায় তুই দেখতে পাচ্ছিস V1টা হচ্ছে প্রাথমিক আয়তন আর V2টা হচ্ছে অন্তিম আয়তন। মাথায় রাখ এই 0 থেকে 4 রেঞ্জের মধ্যে জলের আয়তন কিন্তু কমে যায়, মানে হ্রাস পায়। তাহলে আমি ধরে নিচ্ছি, ধর V1 এর ভ্যালুটা ছিল 5, তাহলে V2 যেটা হবে সেটা তো কমে যাবে, তাহলে V2 এর ভ্যালুটা ধর আমি লিখলাম 3। আমি যাই লিখি V2 মাইনাস V1টা কি হয়ে যাবে তাহলে বল, 3 মাইনাস 5। ওভারঅলটা একটা মাইনাস ভ্যালু এলো না, একটা নেগেটিভ ভ্যালু এলো না, এইটা দেখানোর জন্যই আমি ভ্যালুগুলোকে ধরেছিলাম। তাহলে বুঝতেই পারছিস এই 0 থেকে 4 রেঞ্জের মধ্যে এই যে V2 মাইনাস V1 এর যে ভ্যালুটা হবে সেটা কিন্তু ঋণাত্মক হবে, আর যদি এইটা ঋণাত্মক হয় তাহলে ওভারঅল গামাটাও কিন্তু ঋণাত্মক হবে। তাহলে এই যে গুণাঙ্কটা সেটা কিন্তু ঋণাত্মক হয়ে গেল। আশা করছি প্রত্যেকে বুঝেছিস। নেক্সট কি বলেছে দেখি, এটা একটুখানি মুছে দিই। হ্যাঁ, নেক্সট বলেছে দেখো
যে কখন তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়। তোরা প্রত্যেকেই জানিস যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক যেটা হয় সেটা আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক, এটাই তো হয় একদম। তাহলে যাদের যাদের তাপের রিভিশন দরকার তারাও একটুখানি জানাস। তাহলে এই দুটো যদি সমান হতে হয় তাহলে এই পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্কটা কি হতে হবে বল? 0 হতে হবে। তাহলে কি উত্তর হবে? যখন পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক 0 হয় তখন প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্ক সেম হয়। নেক্সট প্রশ্ন বলেছে ড্যাশ অভিমুখী আপতিত রশ্মি গলীয় দর্পণ থেকে প্রতিফলনের পর আবার পুনরায় আপতিত পথ বরাবর ফিরে যায়। এটা দেখ খুব সহজ, এটা বক্রতা কেন্দ্র অ্যান্সার হবে। তোরা প্রত্যেকে আশা করছি ছবিটা দেখেছিস। অনেকেই আমাকে বলছিস আলোর ওয়ান শট রিভিশন করতে, ওটা নাকি একটুখানি সমস্যা আছে। ঠিক আছে, করব। নেক্সট এবার একটুখানি দেখি কি বলেছে। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। বলেছে কি যে একটা ছাত্র ক্লাসে ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে পায় না, মানে ও ধর এখানটায় বসে আছে, এখানটা ধর ব্ল্যাকবোর্ডটা আছে, ওই লেখাটা কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু সামনের বেঞ্চের বই সে দেখতে পাচ্ছে। তাকে কেমন লেন্সযুক্ত চশমা দিতে হবে? এর থেকে তুই কি বুঝতে পারছিস যে ছাত্রটা কিন্তু তার দূরের জিনিসকে কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু কাছের জিনিসকে সে দেখতে পাচ্ছে খুব সহজে। এই ধরনের ত্রুটিকে কি বলা হয়? দেখ, কাছেরটা সে দেখতে পাচ্ছে, তার মানে সে অল্প দেখতে পাচ্ছে, সামনাসামনি দেখতে পাচ্ছে, সেই জন্য তার ত্রুটিটাকে বলা হয় স্বল্প দৃষ্টি, বা এটাকে মায়োপিয়াও বলা হয়ে থাকে। এই ধরনের ত্রুটি সংশোধন করার জন্য কিন্তু অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করতে হয়। অনেক সময় এটা দেখ এমসিকিউতে ঋণাত্মক ক্ষমতাযুক্ত চশমাও বলে থাকি আমরা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখা যাক। আচ্ছা, এইটাও একটা ভালো প্রশ্ন। দেখেছি এই যে সেটটা আমি আজকে নিয়ে এসেছি, এটা নিয়েই এসেছি কিন্তু এই কারণেই যে এর মধ্যে খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে। এমনি প্রত্যেকটা সেট আমরা ডিসকাস করব, প্রত্যেকটা ধর মাধ্যমিক লেভেলের থেকে মাঝে মধ্যে হালকা উঁচু, কখনো হালকা নিচু, কখনো এক্স্যাক্ট লেভেল। তাহলে ওভারঅল মাধ্যমিকের জন্য ঠিক যা যা লাগে সব তোদেরকে কমপ্লিট করে দেবো। তোরা নিঃসন্দেহে আমার এই ভিডিওগুলো দেখতে থাক, মাধ্যমিকে ফুল মার্কস পাবি। দেখ, আর রোধের দুটি রোধককে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্যরোধ হয় R1, সমান্তরালে যুক্ত করলে তুল্যরোধ হয় R2। তাহলে R1:R2 কত হবে? ভালো করে শোন। ধর আমার যে রোধকগুলোকে বলে দিয়েছে তাদের রোধ হচ্ছে R, দুখানা দিয়ে দিয়েছে। আমাকে বলে দিয়েছে এদেরকে যখন আমি শ্রেণী সমবায় যুক্ত করি এদের তুল্যরোধ হয় R1। তাহলে শ্রেণী সমবায় তুল্যরোধ কি করে বার করতে হয়? দুখানা রোধককে যোগ করে। তাহলে R প্লাস R কত হয়ে গেল বল? 2R হয়ে গেল। নেক্সট আমাকে বলে দিয়েছে যদি এদেরকে আমি সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে তাদের তুল্যরোধ হয় R2। সমান্তরাল সমবায় তুল্যরোধ কি করে বার করে? যদি দুটো দেওয়া থাকে তাহলে দুখানা আর কে প্রথমে গুণ করতে হয়, তাহলে গুণ করলাম, তারপরে দেখ দুখানা আর কে যোগ করতে হয়, যোগ করলাম। তাহলে R ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস R। তাহলে অ্যান্সার কত হয়ে গেল বল? হয়ে গেল দেখ R² ডিভাইডেড বাই 2R। এখান থেকে যদি আমি R দিয়ে আর কে কেটে নিই তাহলে অ্যান্সার হয়ে গেল দেখ R/2। তোকে বার করতে বলেছে R1:R2, তাহলে R1:R2 করার জন্য আমাদেরকে কি করতে হবে? 2R:R/2 করতে হবে। এবার দেখ কি করে করে এই জিনিসটা। এই যে 2R আছে সেটাকে আমি ডিভাইড করছি R/2 দিয়ে, তাহলে এই যে 2টা আছে সেটা ওপরে উঠে যাবে, হয়ে যাবে কত বল? এটা 4R ডিভাইডেড বাই দেখ নিচে একটা R থেকে গেল, তাহলে এই R আর R কেটে গেল একদম। তাহলে কত হয়ে গেল বল? ওপরে 4 আর নিচে 1, তাহলে অ্যান্সার হয়ে গেল 4:1। আশা করব বিষয়টা বুঝেছিস, ক্যালকুলেশনটা ক্লিয়ার আছে। ঠিক আছে, এই যে নিচে 2 থাকলে সেটা যে ওপরে উঠে এর সাথে গুণ হয় সেটা আমি আশা করব প্রত্যেকেই জানিস। ঠিক আছে, চলো তাহলে অ্যান্সার হয়ে গেল কত বলো? 4:1। ওকে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন, এটা মানে কেউ কিন্তু মনোযোগ দেয় না। বলেছে সরল ভোল্টীয় কোষের পরিচালক বলের মান কত? অ্যান্সারটা লিখে নে, 1.08 ভোল্ট। ঠিক আছে, এবার এই রিলেটেডই আরো কতগুলো প্রশ্ন একটুখানি করিয়ে দিই, কারণ ধর এইটা দিল না, তার পরিবর্তে অন্য একটা দিল, তখন কি করব? তখন দেখ লিখে নে এগুলো। লেকল্যান্স সেল বা লেকল্যান্স কোষ যেটাকে বলে, তার দিতে পারে, ড্যানিয়েল কোষ দিতে পারে। আচ্ছা, যারা 11-এ কেমিস্ট্রি নিবি পরীক্ষার পরে কন্ট্যাক্ট করিস, আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হবে মার্চ মাসের শেষ থেকে বা মার্চ মাসের মিডিল থেকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে সঞ্চয়ক কোষ, এই তিনটেরই দিতে পারে। আর ওই একটা সরল ভোল্টীয় কোষ দিলেই 4টের মধ্যেই দেবে। লেকল্যান্স কোষেরটা একটুখানি লিখে নে, 1.5 ভোল্ট হয় তড়িৎচালক বল। ড্যানিয়েলেরটা ওই 1.080 হয়, আর সঞ্চয়কেরটা হয় 2.1 ভোল্ট। ঠিক আছে, এই তিনখানা একটুখানি অ্যাডিশনালি করে রাখিস। ওকে, ডান। চলো একটুখানি নেক্সট প্রশ্ন দেখা যাক।
বলেছে সূর্য নক্ষত্রের শক্তির মূল উৎস কি? আচ্ছা, অনেক সময় না এমনি দুখানা প্রশ্ন অথবা দিয়ে দেওয়া থাকে, তুই মনে করতে পারিস যে আমি যদি দুটোই করে দিই তাহলে কি হবে, তুই দুটোই করে দিয়ে আসবি। যদি তোর সংশয় থেকে থাকে, যেটা ঠিক হবে সেটার মধ্যে নাম্বার পেয়ে যাবি। দুটো ঠিক হলে যে কোনো একটা নাম্বার পেয়ে যাবি। ধর প্রথমে ছখানা কোয়েশ্চেন দিয়েছে, তুই ছটার মধ্যে ছটাই করে দি, যে পাঁচটা ঠিক হবে সেই পাঁচটা ক্যালকুলেট হবে। এটা নয় যে প্রথম পাঁচটা হবে, একদম দায়িত্ব নিয়ে বলছি। ঠিক আছে, চলো। সূর্য নক্ষত্রের শক্তির মূল উৎস কি? প্রত্যেকেই জানি সেটা। এটার অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, এগুলো তো সোজা। নেক্সট, শূন্যস্থান পূরণ একটা দিয়েছে, দেখ ট্রিকটা দেখে নে কি করে করবি। দেখ 238 আছে তো এখানে, যেটা উৎপন্ন হচ্ছে সেখানে দেখ 234 আছে, তার মানে 4 কমলো, এখানে একটা 4 লিখে নে। দেখ এখানটায় 92 আছে, সেখান থেকে 90 হচ্ছে, কত কমলো বল? 2 কমলো, তুই একটা দেখ 2 লিখে নে। এবার তুই জানিস 2 পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা 2 ইলেকট্রন সংখ্যা কার হয় রে? হিলিয়ামের হয়। তাহলে এখানটা একটা হিলিয়াম বসিয়ে নে, দেখ এটাই অপশন। ঠিক আছে, কত সহজ না? চলো নেক্সট। বলেছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বলেছে হ্যালোজেন। আচ্ছা, হ্যালোজেন কোথায় থাকবে বল? 17 নম্বর শ্রেণীতে থাকবে। তাহলে এটা হচ্ছে 2.11.1। বক্সাইট বলে দিয়েছে, বক্সাইট কোনটা? এই যে এটা হচ্ছে বক্সাইট, 2.11.2। নেক্সট দেখো চ্যালকোজেন বলে দিয়েছে, চ্যালকোজেন তোরা জানিস 16 নম্বর শ্রেণীকে বলে, তাহলে 2.11.3। জার্মান সিলভার বলে দিয়েছে, জার্মান সিলভারের সংযুক্তি হচ্ছে এইটা, 2.11.4। আশা করবো ডান। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে যে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 19 তার যোজ্যতা কত? পর্যায় সারণীর যে ওয়ান শট রিভিশনটা আসবে একদম মিস করবি না, এগুলো সব শেখাবো সেদিন, মাথায় রাখ, একটা চার্ট বানিয়ে দিচ্ছি, এগুলো সব পর্যায় সারণী শেখানোর সময় আবার শেখাবো। সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। আমি তোকে যেভাবে শিখিয়ে দেবো না, তোকে আর অন্য কিচ্ছু পড়তে হবে না, তুই শুধু এগুলোকে ফলো করতে থাক। আর এখানটায় দেখ লিখ যোজ্যতা। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি 1 হয়, যোজ্যতা 1 হয়। 2 যদি হয়, যোজ্যতা 2 হয়। 3 যদি হয়, যোজ্যতা 3 হয়। যদি 4 থেকে 8 পর্যন্ত হয় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন, তাহলে যোজ্যতা বার করার সময় 8 থেকে এই যে নাম্বারটা আছে সেটাকে বিয়োগ করে দিবি, 8 মাইনাস নাম্বার। তেমন ধর যদি 5 হয়ে যায়, তাহলে যোজ্যতা কত হয়ে যাবে? 8 মাইনাস 5, অ্যান্সার হয়ে গেল 3। ঠিক আছে, এইরকম ভাবে করতে হবে। যদি দেখ 6 হয়ে যায়, তাহলে কত হবে? 8 মাইনাস 6, অ্যান্সার হয়ে গেল 2। এরকম ভাবে পারবি তো নিশ্চয়ই। চলো এবার একটু দেখি, পরমাণু ক্রমাঙ্ক 19 বলে দিয়েছে, তাহলে কে হবে? পটাশিয়াম হবে, তোরা জানিস তো। তাহলে KLMN। ঠিক আছে, 2 8 10 8 18 আর 1 19। ঠিক আছে, কমপ্লিট। এবার দেখ সর্ববহিস্থ কক্ষপথ কোনটা? এই এন কক্ষপথ, এটার মধ্যে কটা ইলেকট্রন আছে? একটা, তাহলে যোজ্যতা কত হয়ে যাবে? 1। ডান। চলো নেক্সট প্রশ্ন। বলেছে কপার সালফেট CuSO4 এর জলীয় দ্রবণে, খুব ভালো করে, জলীয় দ্রবণে কি কি আয়ন থাকে? দেখ Cu2+ তো থাকবেই, SO4 2- থাকবে, আর জলীয় দ্রবণ বলার জন্য একটা H+ থাকবে, আবার OH- থাকবে। তাহলে এই 4 ধরনের আয়ন কিন্তু প্রেজেন্ট থাকে। অনেকে শুধু Cu2+ SO4 2- লিখিস, ভুল কিন্তু সেটা। দেখি, তড়িৎ বিশ্লেষণে % বিশুদ্ধ কপার পাওয়া যায়, খুব ভালো, 99.9%, একদম। নেক্সট প্রশ্ন। বলেছে কোন দ্রব্যে নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? লিখে নাও, সামান্য বোরিক অ্যাসিড যুক্ত। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো সেলটা। নিকেল সালফেটের দ্রবণ। ডান। নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা, এইটা একটা প্রশ্ন দিয়েছে, দেখো নাইট্রোলিম কাকে বলে? নাইট্রোলিম প্রশ্নটা কিন্তু প্রত্যেক বছর মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। এটার অ্যান্সার কি প্রত্যেকেই তোরা জানিস, তাও যারা জানিস না তাদের জন্য লিখে দিই, যে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণকে নাইট্রোলিম বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। এটা যদি তৈরি করা হয় কি করে জানতে চাস, তাহলে দেখ ক্যালসিয়াম কার্বাইড নাইট্রোজেন মেশানো হয় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে, তাহলেই তৈরি হয়ে যায় CaNCN, মানে ক্যালসিয়াম সায়ানামাইড, এবং তার সাথে কার্বন। এই যে মিক্সচারটা আছে, এই মিক্সচারটাকেই কিন্তু নাইট্রোলিম বলা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ এটা। বলেছে লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? একটু আগেই পড়িয়েছিলাম, একটু আগে বলতে আগের ভিডিওটার মধ্যে, 0.88 আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, নেক্সট।
বলেছে লাবলাং পদ্ধতিতে Na2SO4 মানে সোডিয়াম সালফেট প্রস্তুতির সময় উপজাত রূপে কি পাওয়া যায়? খুব কমন প্রশ্ন, HCl পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট বলেছে ইথিলিন অণুটিতে HCC বন্ধন কোণের মান কত? খুব ভালো একটা প্রশ্ন। দেখ তো ইথিলিনের একটুখানি স্ট্রাকচারটা আগে আমি একটু এঁকে নিই। এটাও আমি জৈব রসায়নের ওয়ান শটের মধ্যে এক্সপ্লেন করেছিলাম। সবসময় খেয়াল রাখবি, যখনই এরকম দ্বিবন্ধন থাকবে আর যদি এই মাঝের কোণটা জিজ্ঞাসা করে, সঙ্গে সঙ্গে লিখে দিবি 120 ডিগ্রি। যদি দেখিস ত্রিবন্ধন আছে, তখন যদি জিজ্ঞাসা করে তখন 180 ডিগ্রি লিখবি। ঠিক আছে, তাহলে এইটাতে অ্যান্সার কত হয়ে যাবে? 120 ডিগ্রি। নেক্সট প্রশ্ন দেখা যাক একটুখানি। বলেছে বায়োপল কাকে বলে? আচ্ছা, বায়োপল কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ আছে, তাই না? মানে এমনি নর্মাল ইউজেজেও খুব ট্রেন্ডিং আছে, খুব ইউজ হয় এগুলো। বায়োপলটা কি লিখে নে, পলি হাইড্রক্সি বিউটারেটের বাণিজ্যিক নাম বায়োপল। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে একটা কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার। এই জন্যই এটার গুরুত্ব এত বেশি, যে কৃত্রিম উপায়ে তৈরি, তা সত্ত্বেও এটা জৈব ভঙ্গুর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে। বলেছে ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়া করলে কি কি উৎপন্ন হয়? এটাও তো করিয়ে দিয়েছিলাম, তাও একবার করিয়ে দিই। দেখো C2H5OH, এটা হচ্ছে ইথানল। এর সাথে বিক্রিয়া করাতে হবে কার বলো? ধাতব সোডিয়ামের। তোদের প্রত্যেককে আমি বলেছিলাম সোডিয়াম অত্যন্ত হিংসুটে, অক্সিজেনের সঙ্গে ও কাউকে দেখতে পছন্দ করবে না। অক্সিজেনের সাথে যদি কোনো সময় দেখতে পায় হাইড্রোজেন বসে আছে, ও হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেই জায়গায় গিয়ে নিজে বসবে। তাহলে কি উৎপন্ন হবে? উৎপন্ন দেখ হবে C2H5ONA। ঠিক আছে, আচ্ছা তাহলে হাইড্রোজেন বেচারা তো একা একা থাকবে না, ওর তো একটা বন্ধু দরকার, H2 দরকার, যাতে ও গ্যাস হিসেবে বেরোতে পারে। তাহলে ওই H2টা করতে গিয়ে আমাকে এখানটা একটা 2 বসাতে হবে, তবেই না দুটো হাইড্রোজেন হবে। তাহলে এখানটা যদি আমি 2 বসাই, তাহলে তো এখানেও 2 হবে, আর এখানে 2 হলে দুটো সোডিয়াম, তাহলে এখানটা তো একটা 2 হবে। আশা করব ক্লিয়ার। তাহলে এটার নামটা কি? নামটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। আর এটা তো হাইড্রোজেন গ্যাস। প্রত্যেকে বুঝতে পেরেছিস কি কি উৎপন্ন হবে? তাহলে একদম ডান। দেখ, তাহলে আজকের মতো আমাদের যে ভিডিওটা ছিল সেটা এখানেই শেষ হচ্ছে। আমি আশা করব তোদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করিস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করিস। আগের ভিডিওটার মতো এটাকেও ভালোবাসা দেখাস একটুখানি। ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকিস। বেস্ট অফ লাক।